আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দুর্নীতিতে জড়িত কর্মকর্তারা অবসরে গেলেও শাস্তি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী। শুক্রবার চালু হচ্ছে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল। শুধু নির্বাচনকালীন সরকার নিয়েই আলোচনা হতে পারে, ক্ষমতাসীনদের সাথে বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মাঠ গরমের চেষ্টা সফল হবে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। ১.৫ বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। খুশি শিক্ষার্থীরা। ১৬ অক্টোবর থেকে শুরু সব বর্ষের ক্লাস পরীক্ষা। প্রভোস্ট কমিটির সভায় সিদ্ধান্ত। ৭ অক্টোবরের বৈঠকে সমাধান হবে ক্লিনফিট সমস্যার। অ্যাডকো ও কোয়াবের যৌথ বিবৃতি। তথ্যমন্ত্রী জানালেন মোবাইল কোর্ট পরিচালনা কাল থেকে। ধর্মের নামে ধোঁকাবাজি ও প্রতারণা বন্ধে রাজারবাগের কথিত পীরের সব আস্তানা বন্ধের নির্দেশ হাইকোর্টের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দুর্নীতির সাথে জড়িত সরকারি কর্মকর্তারা অবসরে গেলেও শাস্তি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণে দুর্নীতি তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় চ্যানেল খুলে দেয়া হবে আগামী শুক্রবার। কুষ্টিয়া মেডিকেল কলেজ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখতে একনেক বৈঠকের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্ত করতে গিয়ে প্রকল্পের পরিচালক ও গণপূর্তের প্রকৌশলীদের নানা অনিয়ম খুঁজে পায় এ নিয়ে গঠিত তদন্ত কমিটি। মঙ্গলবার সেই রিপোর্ট একনেক সভায় উপস্থাপন করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এই রিপোর্টগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠাই। তিনি দুটা প্রস্তাবই সদয়ে অনুমোদন করে দেন, যে শাস্তির ব্যবস্থা করেন এবং কাজও শুরু করেন। সেই অনুযায়ী আমি আমার দুই সহকর্মী সম্মানিত স্বাস্থ্য এবং গণপূর্ত নির্মাণের জন্য স্বাস্থ্য যেহেতু এইটার ওনার, উভয়ের কাছে লিখি। কিছু কিছু অ্যাকশন তারা নিয়েছিলেন। আমার আইএমএটি সচিব মহোদয়, আমিও মনে করি এটা যথাযথ হয়নি, আরও বেশি নেওয়া উচিত বলে আমরা মনে করি। কিছু কিছু মনে হয়েছে জাস্ট গা বাঁচিয়ে এড়িয়ে চলার ছিল, এইগুলো আমরা গ্রহণ করিনি। জাস্ট যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে রিটায়ারমেন্টে গেলেও পার পাবে না, মানে এটি হচ্ছে যে ওই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটা উনি রিটারেট করেছেন। পরিকল্পনা মন্ত্রী জানান, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে 2 টিউব বিশিষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হচ্ছে। একটা চ্যানেল তো আগে খুলেছিল, দ্বিতীয় চ্যানেলের কাজ চলছিল এই শুক্রবারে। আজকে এবার মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র মধ্যরাতে এ মুখ খুলে যাবে। তার মানে আমাদের আসা যাওয়ার দুটি চ্যানেল পুরো হয়ে গেল। এটা বিশাল বিশাল পদক্ষেপ। এখন এইটা আমাদের কথা ছিল 22শে ডিসেম্বরে উদ্বোধন করব। এখন যা মনে হচ্ছে ঘষা মাজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে 22শে ডিসেম্বর নয়, আর অনেক আগেই আমরা শেষ করতে পারবো। এছাড়া একনেক সভায় ৬,৫৫১ কোটি টাকার 9টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সায়েদাবাদ পানি সরবরাহ প্রকল্প ফেজ ৩, টাঙ্গাইলের মহাসড়ক নির্মাণ, রংপুরের পীরগঞ্জ উপজেলার নদী তীর সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শুধু নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে ক্ষমতাসীনদের সাথে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে চলমান রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, যে কোনো নির্বাচন কমিশন হোক, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার তার নিজস্ব লোকজন দিয়ে নির্বাচন কমিশন করে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে বিএনপিকে ভোট দেবে সাধারণ মানুষ। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনকালীন সরকারের বিষয়ে সিদ্ধান্ত নিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। যেখানে গণতন্ত্রকে গলার টিপে মেরে ফেলা হয়েছে, ইট ইজ ডেড অলরেডি। ওইখান থেকে বেঁচে উঠতে তো সবাইকেই চেষ্টা করতে হবে। এটা একা বিএনপির দায়িত্ব না, গোটা জাতির আজকে দায়িত্ব। 1971 সালে যেভাবে আমরা আপনার স্বাধীনতার জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের অধিকারের জন্য লড়াই করেছি, 90-এ যেভাবে দেশের মানুষ আমরা গণতন্ত্রকে আনার জন্য লড়াই করেছে, এই লড়াইটা সেই লড়াই, জাতির লড়াই এটা, যে তার মুক্তির জন্য লড়াই। গত নির্বাচন আলোচনা, এই আলোচনা এক না, এই আলোচনা একটা ইস্যু থাকবে। সেই ইস্যুটা হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার। দ্যাট উইল বি দ্য অনলি এজেন্ডা যেটাতে আমরা আলোচনা করতে রাজি আছি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে সংঘাত ও সহিংসতার উস্কানি দিচ্ছেন বিএনপি নেতারা। তিনি বলেন, অতীতের মতো আবারও জ্বালাও পোড়াওয়ের রাজনীতিতে ফিরলে সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ। ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ান সিদ্দিকের উপর হামলার ঘটনা নিন্দনীয় আখ্যা দিয়ে কাদের আরও বলেন, এই ঘটনায় ব্রিটিশ সরকার যথাযথ ব্যবস্থা নেবে। সকালে আমিনবাজার এলাকায় নির্মাণাধীন গাবতলী সেতু পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। এ সময় তিনি বলেন, সংবিধান অনুসরণে নির্বাচন কমিশনের অধীনেই হবে আগামী নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি মাঠ গরমের চেষ্টা করলে সফল হবে না বলেও মনে করেন ওবায়দুল কাদের। তারা আসলে আন্দোলনের নামে সহিংস তৎপরতা যেটা তারা আগে চালিয়েছিল, সেই সহিংস তৎপরতার উদ্যোগ নিচ্ছে। তারা আন্দোলনের নামে সহিংসতা করতে চায়। তো আমরাও প্রস্তুত আছি। আন্দোলন শান্তিপূর্ণভাবে করার অধিকার সব গণতান্ত্রিক দলের আছে, কিন্তু আন্দোলনের নামে দেশে যদি সহিংসতা উপাদান যুক্ত করা হয় এবং জনগণের জানমালের জন্য হুমকি সৃষ্টি করা হয়, সে অবস্থা আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিরোধ করবে এবং সমুচিত জবাব দেবে। সরকার ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে ভয় পায় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণের নেতারা বলেন, জনগণ আওয়ামী লীগকে ভোট দেয় না বলেই তারা কারচুপি করে। কাউন্সিলরের মাধ্যমে যোগ্য ও ত্যাগী নেতাদের দিয়ে ওয়ার্ড ও থানা কমিটি গড়ে আন্দোলন উপযোগী সংগঠন গড়ে তোলার কথা জানান তারা। দুপুরে রাজধানীর নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা। এ সময় তারা বলেন, সংগঠনকে গড়ে তুলতে ঢাকা মহানগর দক্ষিণের 24টি থানা ও 75টি ওয়ার্ডকে 8 ভাগে বিভক্ত করে নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর থানা ও ওয়ার্ডে কর্মী সভা করা হবে বলে জানান নেতারা। অল্প সময়ের মধ্যে আমরা একটি সুসংগঠিত পরীক্ষিত আন্দোলন সংগ্রামে কাজ করবে, সেই সমস্ত নেতা কর্মীদেরকে সুসংগঠিত করে সরকারের বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা দুর্বার গণ আন্দোলন তৈরি করব। এবং আমার দৃঢ় বিশ্বাস, জনগণ এখন যেভাবে ক্ষিপ্ত এই সরকারের প্রতি, আমরা একটি সংগঠন, শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারলে আমরা খুব সহজেই এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যেতে পারব। নেতাদের অভিযোগ, বিএনপির সভা সমাবেশে বাধা দিচ্ছে সরকার, এমনকি ঘরোয়া সভাও করতে দেওয়া হচ্ছে না। তারা ভয়ে আছে যে তারা এত অপকর্ম করছে, এত দুর্নীতি করছে, এই ভয়ে তারা ক্ষমতা ছেড়ে নির্বাচন দিতে ভয় পায়। এজন্যই আমরা বলেছি যে আজকে ক্ষমতায় আওয়ামী লীগকে রেখে আর কোনো নির্বাচন হবে না, ক্ষমতা তাকে ছাড়তে হবে। বলে বিএনপিকে ভোট কে দিবে, ওনাকে কে ভোট দিবে সেটা আগে চিন্তা করুক। ওনারে ভোট দেয় না বলেই তো আজকে পুলিশ দিয়ে ভোট নেয়, আজকে প্রশাসন দিয়ে ভোট নেওয়ায়। আরে ক্ষমতার সাইডা দেখেন না বিএনপিকে কে ভোট দেয় আর আপনারা কে ভোট দেয়। করোনা ও ডেঙ্গু মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ, পুরান ঢাকার হাসপাতালগুলোতে আইসিইউর ব্যবস্থা করা, জিনিসপত্রের দাম নাগালে রাখা সহ সরকারের প্রতি 22 দফা দাবি পেশ করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। দীর্ঘ 1.5 বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। করোনা টিকার প্রথম ডোজ নেয়ার শর্তে সম্মান চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা হলে ওঠার অনুমতি পাচ্ছে। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয় হলে উঠতে পেরে খুশি শিক্ষার্থীরা। মহামারী করোনায় টানা 18 মাস বন্ধ থাকার পর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়া হয়। শেষ হয় শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর। সকাল 8টা থেকেই সম্মান শেষ বর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আসতে থাকেন। মানে আবেগ ঘন পরিবেশ, কারণ হচ্ছে এখানে আমরা যারা আছি অনেকদিন পরে, যারা ফ্রেন্ড, তারা প্রায় 1.5 বছর পরে একসাথে থাকবো। দীর্ঘ প্রায় 18 মাস পর হলে আসলাম, ভালো লাগতেছে। হল গেটে ফুল, চকলেট ও বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাস্ক দিয়ে শিক্ষার্থীদের বরণ করা হয়। এ সময় যাচাই করা হয় শিক্ষার্থীদের অন্তত 1 ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র। হলে প্রবেশের সময় পরীক্ষা করা হয় শরীরের তাপমাত্রা, বিতরণ করা হয় স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশিকা। দুটি টিকার ডোজ না হয়েছে কিনা, অথবা না হয়ে থাকলে অন্তত একটি টিকার ডোজ হয়েছে কিনা সেটা আমরা নিশ্চিত করছি, এবং একই সাথে হলের বৈধ আইডি কার্ড রয়েছে কিনা সেটা নিশ্চিত করে আমরা তাদেরকে একজন একজন করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে হলে প্রবেশ করাচ্ছি।
1.5 বছর পর প্রাণের বিশ্ববিদ্যালয়ে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। প্রথম দিন বেশিরভাগ শিক্ষার্থী রুম পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন। এতদিন পরে আসলে দেখলাম যে রুমের অবস্থা এরকম ভালো না, তো তারপরেও একটু কষ্ট করে পরিষ্কার করতে হইলেও এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে আর কি। হ্যাঁ, বেড টেড পরিষ্কার করছি, ইনশাআল্লাহ বিকালের মধ্যে হয়ে যাবে। হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। শিগগিরই সব শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। মনে হচ্ছে যেন ঈদের দিনের মতো একেবারেই প্রতিটি হলে যেমনিভাবে সকলে আন্তরিকতার সাথে উপস্থিত থেকে শিক্ষার্থীদেরকে বরণ করে নিচ্ছে, এবং আমি একটি কক্ষ দেখলাম, সেখানে যে শিক্ষার্থীরা উঠছে সেই শিক্ষার্থী বলল সে 4th ইয়ারের এবং 2 ডোজ টিকা নিয়েছে। শুনে এত ভালো লাগলো। ছেলেদের হলগুলোর মতো মেয়েদের আবাসিক হলগুলোও সব স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের প্রবেশ করানো হয়। হলে ফিরতে পেরে দারুণ খুশি তারাও। অসাধারণ একটি অনুভূতি, বলতে পারবো না, গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এতদিন পরে হলে ফিরতে পেরেছে, এটাই এখন আনন্দের বিষয়। ক্যাম্পাসে থাকবো, ক্লাস করব, আর হলে আসতে পারার মতো আনন্দের বিষয় হতেই পারে না। এবছর 100 বছরে পদার্পণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু করোনা কেড়ে নিয়েছে 100 বছরের সব আনন্দ আর উৎসব। হল খোলার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় আবার প্রাণ ফিরে পেয়েছে। এখন অপেক্ষা নতুন করে সবকিছু শুরু করার। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের ক্লাস পরীক্ষা শুরু হবে আগামী 16 অক্টোবর থেকে। 10 অক্টোবর থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে হলগুলো। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি এক সভায় এসব সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য ASM মাকসুদ কামাল জানান, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে 1 ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র থাকা সাপেক্ষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের 10 অক্টোবর থেকে হলে তোলা হবে। 16 অক্টোবর থেকে সব বিভাগ, ইনস্টিটিউটের সব বর্ষের ক্লাস পরীক্ষা শুরু হবে। সেশন জট কমিয়ে আনতে 6 দিনই চলবে শ্রেণী কার্যক্রম, শুধু সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব AKM গোলাম রাব্বানিও জানান, 10 অক্টোবর সকাল 8টা থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হবে। দেশে করোনায় মৃত্যু বেড়েছে, তবে কমেছে শনাক্ত ও শনাক্তের হার। গত একদিনে মারা গেছে 23 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় মারা যাওয়া 23 জনের মধ্যে 15 জন পুরুষ ও 8 জন নারী। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 27,614 জন। 25,499টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 694 জন। মোট শনাক্ত সংখ্যা দাঁড়িয়েছে 15,59,452 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 708 জন। মোট সুস্থ হয়েছেন 15,20,296 জন। শনাক্তের হার 2.72, সুস্থতার হার 97.49 ও মৃত্যুর হার 1.77। করোনায় ঢাকা বিভাগে 13, চট্টগ্রাম বিভাগে 5 ও খুলনা বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। কোনো মৃত্যু নেই রংপুর ও সিলেট বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম জানিয়েছেন, 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম আপাতত শুরু হচ্ছে না। সকালে রাজধানীর মহাখালীতে IPI ভবনে করোনার ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে এই তথ্য জানান তিনি। বাচ্চাদের আমরা টিকা দেব, কিন্তু এই মুহূর্তে হয়তো আমরা সেটা শুরু করব না। আমরা হয়তো কিছুদিনের মধ্যে এটা শুরু করব। যখন শুরু করব আপনাদেরকে জানিয়ে দেব। যেহেতু ব্যাপারটা স্পর্শকাতর, আমরা এই ব্যাপারে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন বাচ্চাদেরকে ফাইজারের টিকা দেওয়াটা এটা টেকনিক্যালি ডিমান্ডিং। আমি বলবো যে সমস্ত জায়গায় ফাইজারের টিকা দেওয়া যাচ্ছে সেই সবগুলো জায়গাতে আমরা ফাইজারের টিকা দিচ্ছি। ঢাকাতে 7টা আছে এবং বাইরে যেগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে অচিরেই আমরা সেটা শুরু করব। ক্লিনফিট ছাড়া বিদেশি চ্যানেল বন্ধ নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানে আগামী 7 অক্টোবর কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, কোঅপ ও অ্যাটকো বৈঠকে এই সমাধান হবে বলে যৌথ বিবৃতিতে জানিয়েছেন সংগঠন দুটি। বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল বন্ধের জন্য সরকারকে আবারও ধন্যবাদ জানিয়েছেন অ্যাটকো। কোঅপ নেতারা বলছেন, ক্লিনফিট দিয়ে বিদেশি চ্যানেল চালু করতে ডিস্ট্রিবিউটররা যৌক্তিক সময় চেয়েছে, তবে তা 1 থেকে 1.5 বছর। কোঅপ সরকারের নির্দেশনা মেনেই ব্যবসা করবে। বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল চালানোর আইন 2006 সালে পাশ হলেও সরকার আইনটি প্রয়োগে আনার উদ্যোগ নেয় 2019 সালে। 30 সেপ্টেম্বর 2021-এর পর ক্লিনফিট ছাড়া তথা বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী 1 অক্টোবর থেকে বিজ্ঞাপন দেখায় এমন সব বিদেশি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়। উদ্ভূত এই সমস্যা সমাধানে মঙ্গলবার বৈঠকে বসে কেবলস অপারেটর অ্যাসোসিয়েশন, কোঅপ ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাটকো। বৈঠক শেষে বিবৃতিতে জানানো হয়, আগামী 7 তারিখ কোঅপ ও অ্যাটকো আলোচনা করে এই সমস্যা সমাধান করবে।
সো আমাদের অ্যাডকোর পক্ষ থেকে আজকে আমরা তাকে স্বাগত জানিয়েছি, আমাদের কোয়াবের যারা যে 2জন সদস্য এসেছেন, এবং 7 তারিখে আমরা ডিটেল আলোচনা করব। বাট উদ্দেশ্য আমাদের মিলিত হওয়া হচ্ছে যে আমরা একসাথে কিভাবে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগটাকে স্বাগত জানিয়ে সুন্দরভাবে আবার আমরা সমস্ত যে জিনিসগুলো সরকারের থেকে চাহিদাগুলো রয়েছে সেগুলোকে আমরা মেনে এই দেশের নিয়ম মেনে এই দেশের আইন মেনে আমরা পুরোপুরি আবার সম্প্রচারে চলে যেতে পারি। আজকে আমাদের মূল শক্তি আমাদের দর্শক, কিন্তু আইনের একটি নিয়মের এখানে আমাদের অনেকগুলি চ্যানেল, বিজ্ঞাপন যুক্ত চ্যানেল আমরা সম্প্রচার থেকে বিরত রয়েছে, যেহেতু বিদেশি ব্রডকাস্টাররা আমাদের সরকারের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী তারা আমাদেরকে সেই ক্লিন ফিড প্রদান করতে পারেনি। আজকে অ্যাডকোর সাথে প্রাথমিক বসা আমাদের মূল আগামী 7 তারিখে অ্যাডকোর মাননীয় সভাপতি ইতিমধ্যে বলেছেন যে আগামী 7 তারিখে আমরা বসে বিশদ আলোচনা করব। বর্তমান কেবল টিভির যে সমস্যার সৃষ্টি হয়েছে এটার উত্তরণের পথ কি হতে পারে সেই বিষয়ে ডিটেল আমরা অ্যাডকো এবং কোয়াপ সবাই মিলেমিশে একটি সমাধানের পথ তৈরি করতে হবে। ক্লিনফিট ছাড়া চ্যানেল বন্ধের প্রশ্নে একমত হলেও কোয়াপ জানায় সারা দেশে থাকা তাদের 560টি সেন্টারকে টেকনিক্যালভাবে প্রস্তুত করতে ডিস্ট্রিবিউটররা যৌক্তিক সময় চায় এবং সেটা 1 থেকে 1.5 বছর। তবে তারা এখন সরকারের নির্দেশনা মেনেই ব্যবসা করবে। ব্রডকাস্টারদের সাথে আলাপ করার পরে তারা আমাদেরকে যে জিনিসটি জানিয়েছেন যে তাদের এই ক্লিন ফিড প্রোভাইড করতে গেলে তাদেরকে সময় দিতে হবে এবং সেই সময় করে তারা ক্লিন ফিড দিতে পারবে। সেটা তারা আমাদের কাছে 1 থেকে 1.5 বছর সময় চেয়েছেন। আগামী 7 অক্টোবর কোয়াপ ও অ্যাডকো মিলে এই সমস্যার একটি সমাধান বের করবে বলে আশা করা হচ্ছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ক্লিন ফিড দেওয়ার পরও যারা বিদেশি চ্যানেল প্রচার করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামীকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ট্রাস্টি বোর্ডের সদস্যদের সাথে বৈঠকে একথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, দেশ জনগণ, দেশীয় টেলিভিশন ও সাংবাদিকদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, সাংবাদিক, ব্যবসায়ী, জনগণ সবাই এই সিদ্ধান্তের পক্ষে আছে। ক্লিন ফিড বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, শীঘ্রই সম্প্রচার আইন সংসদে আনা হবে অনুমোদনের জন্য। এখন এটি আইন মন্ত্রণালয়ে আছে। প্রয়োজন অনুযায়ী আইপিটিভির লাইসেন্স দেয়া হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমরা আজকেও সময় দিচ্ছি যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড হিসাবে আসে সেগুলো চালানোর জন্য, এবং আগামীকাল থেকে আবার দেশের বিভিন্ন জায়গায়, অর্থাৎ যে সমস্ত চ্যানেল ক্লিন ফিড আসা সত্ত্বেও চালানো হচ্ছে না সেটার জন্য মোবাইল কোর্ট আগামীকাল থেকে আবার চালানো হবে। এবং অন্যান্য কেবল অপারেটিংয়ের শর্ত মানার জন্য আবার কেউ যদি না মানে তাহলে মোবাইল কোর্টের আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধর্মের নামে সাধারণ মানুষকে ধোঁকা ও প্রতারণার অভিযোগে রাজারবাগের কথিত পীরের সব আস্তানা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশনা বাস্তবায়ন করে আগামী 30 নভেম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও কাউন্টার টেরোরিজম ইউনিটকে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে স্বাক্ষরের পর প্রকাশিত আদেশে এইসব নির্দেশনা তুলে ধরা হয়। আদেশ প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী শিশির মনির। ভুয়া মামলায় ভুক্তভোগী 8 পরিবারের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেন আদালত। লিখিত আদেশে রিট আবেদনকারীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক ফৌজদারি মামলা দায়েরের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজারবাগের কথিত পীর দিল্লুর রহমান ও তার সম্পদের তালিকা তৈরির পাশাপাশি আয়ের উৎস খতিয়ে দেখতে বলা হয়েছে। একই সঙ্গে দিল্লুর রহমান ও তার পৃষ্ঠপোষকতায় কোনো জঙ্গি সংগঠন আছে কিনা সে বিষয়ে খোঁজ নিতে কাউন্টার টেরোরিজম ইউনিটকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মানবাধিকার কমিশনের রিপোর্টে 7 দফা নির্দেশনা ছিল। তার মধ্যে একটি নির্দেশনা ছিল এটি যে সারা বাংলাদেশে এরা যে সম্পদ অর্জন করেছে এগুলো অ্যান্টি কারাপশন কমিশনকে খতিয়ে দেখা উচিত। দ্বিতীয় কথাটি এখানে বলেছেন যে ধর্মের নামে সারা দেশে এরা যে অফিস খুলেছে, বিভিন্ন খানকা খুলেছে, এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছিলেন মানবাধিকার কমিশন এগুলো যেন বন্ধের নির্দেশ দেওয়া হয়। এটিকে আমলে নিয়ে অ্যান্টি কারাপশন কমিশন তাদের যত সম্পদ আছে তার একটি হিসাব, আয় ব্যয়ের হিসাব সহ, স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব সহ আদালতে 30 নভেম্বরের ভিতরে দায়ের করবেন।
এদিকে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় ঘোষণার নতুন তারিখ 21 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মামলাটি আজ রায় ঘোষণার তারিখ ছিল ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে, কিন্তু বিচারক ছুটিতে থাকায় মামলার রায় পিছিয়ে আগামী 21 অক্টোবর নির্ধারণ করা হয়। এই মামলায় এসকে সিনহা ছাড়াও আরও 10 জন আসামি আছেন, যাদের মধ্যে কারাগারে শুধু এক মাহবুবুল হক চিশতি কারাগারে আছে। এসকে সিনহা সহ 3 আসামি পলাতক, আর বাকিরা জামিনে রয়েছে। 2018 সালের অক্টোবরে দুদক জানায় সাবেক ফার্মার্স ব্যাংক, যা বর্তমানে পদ্মা ব্যাংক, সেটি থেকে শাহজাহান ও নিরঞ্জনের নথি ব্যবহার করে 4 কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। আত্মসাৎ করা ওই টাকা জমা দেওয়া হয় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার অ্যাকাউন্টে। 2017 সালের অক্টোবরে দেশ ছাড়ার পর নভেম্বরে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন সুরেন্দ্র কুমার সিনহা। আমরা আদালতে এসে শুনেছি যে বিচারক আজকে অসুস্থ আছেন, তিনি আসেননি, এবং তার ভারপ্রাপ্ত যে বিচারক আছেন তিনি জানিয়েছেন যে 21-10 তারিখে এই রায় হবে। না, আমরা একটাই বার্তা দিতে চাই, সেটা হলো আইনের ঊর্ধ্বে কেউ নয়। তো সেইটুকু আমরা আজকে ভেবেছিলাম যে আমাদের আজকে রায়টা আমরা পাবো, আমরা মামলাটা প্রমাণ করতে সমর্থ হয়েছিলাম। এখন বিচারক অসুস্থ হয়ে পড়লে তো আমাদের আর কিছু করার থাকবে না। অসুস্থ হয়ে পড়েছেন, উনি সুস্থ হয়ে আসলে 21 তারিখে যেহেতু ডেট আছে, আমরা আশা করবো 21 তারিখে আমাদের জাজমেন্ট পাবো। আজকে ছিল জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টে আবেদনের তথ্যে ছোট্ট একটি ভুলে আটকে গেছে শত প্রবাস কর্মীর বিদেশ যাত্রা। ভুল সংশোধনে ব্যর্থ হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে যেতে পারছেন না মুমূর্ষু রোগীও। এত কিছুর পরও রাজধানীর পাসপোর্ট অফিসের কর্মকর্তারা বলছেন আইনের বাইরে গিয়ে তথ্য সংশোধনের সুযোগ নেই। নোয়াখালীর আমির হোসেন জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্টের জন্মসাল হেরফের হওয়ায় নবায়ন করতে পারছেন না পুরনো পাসপোর্ট। এখন মেয়াদ বেড়াতে আসছি, কোর্টে বেটে আনছি, হ্যাঁ, দেওয়ার পর হেরা কয় এটা এখানে হবে না, নোয়াখালী যাইতে হবে। তা আমি বললাম স্যার কেন হবে না, কয় এখানে হবে না, নোয়াখালী যাইতে হবে। তা আমি বললাম স্যার আপনার নাগালে এটা করবে কে, কয়টা কে করবে আমরা জানি না। তার মতো অসংখ্য ভুক্তভোগী প্রতিদিন ভিড় করছেন পাসপোর্ট অফিসের বারান্দায়, যার মধ্যে আছেন মুমূর্ষু রোগীর স্বজনও। ওয়াইফকে আমার দেশে বাড়ি নিয়ে যেতে হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য। আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে, এই টেবিলে ওই টেবিলে যেতে গেলে 2.5 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা লাইন থাকে, তারপরে বলো ওই টেবিলে। এইভাবে আমি 2.5 মাস যাবত সাফার করতেছি। যেটা তথ্য সংশোধনের জন্য দিয়ে গেছি, করে গেছি, তারপরে আবারও দেখি কোনো কিছু হয় না। এখন আবার নিচে তথ্য কেন্দ্রে গেছি, আবারও বলছে যে আপনারা 605-এ যান। উল্টো চিত্রও আছে। পুরনো পাসপোর্টের তথ্য গোপন রেখে মাসখানেক আগে বাংলা ভিশনে দেওয়া সাক্ষাৎকারে সব দায় চাপান পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের ওপর। আমি 6 মাস ধরে ঘুরতে আছি, আজকে কয় এখানে যান, কালকে কয় এখানে যান, পরশুদিন কয় এখানে যান, এইভাবে তার ভরে দিয়ে খালি ঘুরাইতেছে। পরে নিজের ভুলের জন্য মুচলেকা দিয়ে নতুন পাসপোর্ট চেয়েছেন মিরপুরের বাসিন্দা জাহাঙ্গীর আলম। সম্প্রতি বিক্ষোভে অংশ নেয়া বেশিরভাগ ভুক্তভোগী চান এনআইডি এবং শিক্ষা সনদের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধনের সুযোগ। কোনো তথ্যে মিল না পেলে আবেদনপত্র জমা দেওয়ার সময়ই তা জানানোর অনুরোধ ভুক্তভোগীদের। সার্টিফিকেট অ্যাকুরেট আছে, আমার ডেট অফ বার্থ, আবার ভোটার আইডি কার্ড সবকিছু অ্যাকুরেট আছে, কিন্তু আমাকে এটা করে দিচ্ছে না। 1 বছর যাবত শুধু ঘুরাইতেছে। ভোটার আইডি কার্ডে এর জায়গায় এখানে আই আসছে, তো আমার পাসপোর্টে আছে ওই লোক ই, তো তার জন্য আমার বিষয়টা মিলতেছে না। তার জন্য এখানে আমি আজকে 4 মাস ধরে বসে আছি, অথচ আমার টিকিটের ফেলে 8 তারিখে আজ পর্যন্ত পাসপোর্ট পাইনি। এই ভিকটিম সবাই এখানে অল ওভার যত মানুষ আসে, এরিয়া জোন ভাগ করে দেওয়ার পরও এরা এখানে মানুষকে ইচ্ছা করে আনে, আইনা এভাবে হ্যাসেলিং করে। তবে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের এই পরিচালক জানালেন তথ্য সংশোধনের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অমান্য করার কোনো সুযোগ নেই। 5 বছর পর্যন্ত বয়স পরিবর্তন আমরা বিবেচনা করতে পারবো, 5 বছর বেশি বিবেচনা করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশন আছে। এছাড়া কিন্তু নাম, ঠিকানা, বাবার নাম, মায়ের নাম, সেগুলি পরিবর্তনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারা যদি প্রপার ডকুমেন্টস দিতে পারে তাহলে আমরা পরিবর্তন করে দিচ্ছি। ভোগান্তি এড়াতে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সঙ্গতি রেখে পাসপোর্টের আবেদনপত্র পূরণের পরামর্শ দিয়েছেন পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে অস্ত্র, মাদক ও মানব পাচার রোধে সীমান্তে কঠোর হবে বাংলাদেশ। অবৈধ কাজ বন্ধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে বলেও জানান তিনি। সিলেটে মঙ্গলবার সকালে ভারত সরকারের দেয়া 2টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ মিশন ছিল নিজ দেশে ফিরে যাওয়া, এই নিয়ে তিনি কাজ করছিলেন, কারণ তিনি সবাইকে বোঝাতে চেয়েছিলেন এদেশে রোহিঙ্গাদের কোনো ভবিষ্যৎ নেই। পররাষ্ট্রমন্ত্রী মহিবুল্লাহ হত্যার বিচার হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে মন্ত্রী এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে যোগ দেন।
অবশেষে 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত রেশনালাইজেশন পদ্ধতিতে বাস চলাচল। ঢাকা নগর পরিবহনের এই কার্যক্রম চালু হলে রাজধানীতে গণপরিবহনের ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে বলেও আশা দুই মেয়রের। মঙ্গলবার বাস রুট রেশনালাইজেশনের 18তম সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম এই ঘোষণা দেন। বলেন, প্রথম পর্যায়ে 120টি নতুন বাস দিয়ে শুরু হবে এই কার্যক্রম। দুই মেয়র বলেন, লাইসেন্স ছাড়া চালক এবং 2019 সালের আগের কোনো বাস এই রুটে চলতে দেয়া হবে না। নতুন এসব বাসের ডিজাইন কি হবে তা 20 অক্টোবরের মধ্যে চূড়ান্ত হওয়ার কথা জানান তারা। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত সড়কে 16টি বাস বে এবং 40টি যাত্রী ছাউনি থাকবে। ঢাকা মহানগরকে 9টি ক্লাস্টারে ভাগ করে 22টি কোম্পানির মাধ্যমে পর্যায়ক্রমে 42টি রুটে বাস চলাচল করবে এই রেশনালাইজেশন পদ্ধতি। আশা করছি আগামী 1 ডিসেম্বর 2021 আমাদের মাননীয় সড়ক ও জনপথ এবং সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এবং আমাদের মাননীয় স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন মন্ত্রী জনাব তাজুল ইসলাম তাদের উপস্থিতিতে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ঢাকা নগর পরিবহনের কার্যক্রম ঘাটারচর কাঁচপুর আমরা ইনশাআল্লাহ শুভ উদ্বোধন করতে পারব। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, অর্থনীতির আকারের সাথে দেশের শেয়ার বাজারের সূচক বেড়ে যাওয়া স্বাভাবিক, তাই না বুঝে এ নিয়ে আলোচনা ঠিক নয়। তিনি আরও বলেন, ধাপে ধাপে সূচক বেড়ে যাওয়া সমস্যা নয়, তবে হঠাৎ করে বাড়ালেই বাজার পড়ে যাওয়ার শঙ্কা তৈরি করে। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ 2021 উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এসব বলেন তিনি। সালমান এফ রহমান মন্তব্য করেন, দেশের শেয়ার বাজারে এখনও কাঠামোগত কিছু দুর্বল আছে। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম বলেন, শেয়ার বাজার স্পর্শকাতর স্থান, তাই বাজার নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সবার সতর্ক হওয়া উচিত। আমানতকারী ও বিনিয়োগকারীর মধ্যে তফাৎ অনেক বোঝে না বলেও মন্তব্য করেন বিএসইসির চেয়ারম্যান। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নুসরাত শাহরিন রাকা নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। র্যাবের দাবি, রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য রাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচার করছিলেন তিনি। এসব কারণেই তাকে আটক করা হয়েছে। অভিযানে রাষ্ট্রবিরোধী কন্টেন্ট সহ একটি মোবাইল, একটি পাসপোর্ট ও ভয়ঙ্কর মাদক আইস উদ্ধার করা হয়েছে বলেও দাবি র্যাবের। রাকার স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্য প্রবাসী। নুসরাত শাহরিন রাকা প্রবাসী সাংবাদিক কনক সারোয়ারের বোন। তার বিরুদ্ধে 2টি মামলা দায়ের করে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। এবারে আরও কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। নীলফামারীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মঙ্গলবার দুপুরে মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ভবনটির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান শেষে জেলার বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা নিয়ে রণাঙ্গনের বীর বাঙালি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সহ্য করতে না পেরে বিএনপি, জামায়াত ও রাজাকারদের দোসররা আজও দেশ বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। ইতিহাস বিকৃত করে তারা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। মঙ্গলবার বিকেলে জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্থানীয় শহীদ ডাক্তার আব্দুল কাশেম ময়দানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে দক্ষতা উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার পাশাপাশি যুব জনগোষ্ঠীকে দক্ষতা প্রশিক্ষণ সম্পর্কে অধিকতর সচেতন ও দক্ষতা প্রশিক্ষণকে জনপ্রিয় করার উদ্দেশ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত স্কিলস ডেভেলপমেন্ট ফর ইনক্লুসিভ গ্রোথ ইন বাংলাদেশ শীর্ষক একটি সেমিনার হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এই মাল্টিপারপাস হলে এই সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কাইকাউস। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী ও মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান এবং মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর আহমেদ সায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী।
সারা দেশে গেটকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের জীবাণুনাশক স্প্রে মেশিন হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গেটকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশ দেশের বিভিন্ন স্কুলে শক্তিশালী ও কার্যকর জীবাণুনাশক স্প্রে মেশিন হস্তান্তর করেছে। মঙ্গলবার রাজধানীর উইজডম ইন্টারন্যাশনাল স্কুলে গেটকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশ জীবাণুনাশক স্প্রে মেশিন হস্তান্তর করে। এতে দেশের প্রায় 10 লাখ শিক্ষার্থী এই জীবাণুনাশক স্প্রে মেশিন দ্বারা উপকৃত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গেটকো ইঞ্জিনিয়ারিং লিমিটেড বাংলাদেশ এর সিইও গোলাম আরহাম কিবরিয়া, মানব সম্পদ ডিপার্টমেন্টের প্রধান মুইনুদ্দিন আহমেদ সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। দুর্নীতিতে জড়িত কর্মকর্তারা অবসরে গেলেও শাস্তি নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রী। শুক্রবার চালু হচ্ছে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল। শুধু নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হতে পারে ক্ষমতাসীনদের সাথে, বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মাছ গরমের চেষ্টা সফল হবে না, মন্তব্য ওবায়দুল কাদেরের। 1.5 বছর পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। খুশি শিক্ষার্থীরা। 16 অক্টোবর থেকে শুরু হবে সব বর্ষের ক্লাস পরীক্ষা, প্রভোস্ট কমিটির সভায় সিদ্ধান্ত। 7 অক্টোবরের বৈঠকে সমাধান হবে ক্লিন ফিট সমস্যার অ্যাটকো ও কোয়াবের যৌথ বিবৃতি। তথ্যমন্ত্রী জানালেন মোবাইল কোর্ট পরিচালনা কাল থেকে। ধর্মের নামে ধোঁকাবাজি ও প্রতারণা বন্ধে রাজারবাগের কথিত পীরের সব আস্তানা বন্ধের নির্দেশ হাইকোর্টের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। সঙ্গে থাকার ধন্যবাদ।